নমস্কার বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল। আজকে দুটো দুঃসংবাদ নিয়ে এসেছি। প্রথমত, যারা আমাদের ইস্ট বেঙ্গল ফ্যানাটিক চ্যানেলটি ফলো করতেন তারা জানেন যে গত সপ্তাহে যখন আমাদের পেজ সংখ্যা প্রায় 400 ছুঁই সেই সময় থেকেই পেজটা ইউটিউবে চ্যানেলটা হাওয়া হয়ে গেছে, সেটা আর পাওয়া যাচ্ছে না। আমি বহুবার চেষ্টা করেছি, চেষ্টা করেও অ্যাক্সেস করতে পারিনি। তো আবার সব কিছুকে শূন্য থেকে শুরু করতে হয়েছে, নতুন করে শুরু করতে হয়েছে। এখনও আমাদের চ্যানেল একেবারেই নতুন, সেখানে খুব বেশি কিছু নেই, খুব বেশি কন্টেন্টও আমরা এখনও ছাড়তে পারিনি। এবং পাশাপাশি সেখানে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাও সবে 0 থেকে বাড়লে তো আর একেবারে বাড়বে না, এখন বাড়তে শুরু করেছে। সবে 20-র কাছাকাছি আমরা পৌঁছেছি। তো আপনারা সঙ্গে থাকলে আশা করি সেই 20টা কিছুদিনেই হয়তো 200, 2000 এরকমভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো। তো এখনো পর্যন্ত এটাই হচ্ছে আমাদের চ্যানেলের আপডেট। যারা এখনও নতুন এসেছেন চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তারা সঙ্গে থাকুন এবং নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন। দ্বিতীয় দুঃসংবাদ একত্রে যেন একসঙ্গে ইস্ট বেঙ্গলের জেতার পরেই একটা দুঃসংবাদের বান ডেকেছে। কেমন দুঃসংবাদ? আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি এখানে একের পিঠে 3খানা দুঃসংবাদ নিয়ে এসেছি। সেটা হচ্ছে, অবশ্যই পুরোটা সম্ভাবনা, এখনও জল্পনা, এখনও সঠিক রিপোর্ট আমাদের কারোরই হাতে আসেনি। প্রথমত, যারা চেন্নাই ম্যাচ দেখেছেন তারা জানেন চেন্নাই ম্যাচে আমাদের মাঝমাঠের স্তম্ভ, আমাদের দলে যে 3টে জুটি রয়েছে আমরা জানি, একদিকে দিমিতালাল, মাঝমাঠে সাউল সৌভিক এবং অবশ্যই আমাদের উইংয়ে নন্দ মহেশ। এই 3টে জুটির মধ্যে অবশ্যই আমাদের যে মাঝমাঠের জুটি সাউল সৌভিক, সেটাকে আমরা আগামী একটা কেন বেশ কয়েকটা ম্যাচে হয়তো আমরা পাবো না। কারণ সাউল ক্রেসপো আগের দিন একটা মারাত্মক চোট পেয়েছেন, সম্ভবত তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে, এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরি হওয়ার কারণে সাউল ক্রেসপো কিন্তু মাঝমাঠেই স্ট্রেচারে করে পড়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়ার পরেও সাউল ক্রেসপো মাঠে আসেন। তার পায়ে তখনও ব্যান্ডেজ জড়ানো ছিল এবং সেই জড়ানো অবস্থাতেই তিনি আসেন এবং সাইড লাইনে থাকা যে লাইন্সম্যানের সঙ্গে তর্কাতর্কি জড়িয়ে পড়েন। যদিও এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজিক মুভ, এবং সেই স্ট্র্যাটেজিক মুভের মাধ্যমে তিনি ইয়েলো কার্ড দেখেন। ইয়েলো কার্ড দেখার সাথে সাথে তার পরের ম্যাচে খেলার যে সম্ভাবনা সেটাও বাতিল হয়ে যায়। সেটা এমনি হতো না, ইয়েলো কার্ড দেখে সেটা আরই হবে না, কারণ জানা কথা পরের ম্যাচে আমরা সাউল ক্রেসপোকে পাচ্ছি না, তার সার্ভিস আমরা পাচ্ছি না। তো আশা করা যায় উড়িষ্যা ম্যাচ এবং তার পরবর্তীতে পাঞ্জাব ম্যাচ, এই দুটো ম্যাচের জন্য সাউল ক্রেসপো কিন্তু মাঠের বাইরে চলে গেছেন। দেখা যাক, 14 দিনের একটা মেয়াদ দেওয়া হয়েছে, যে 14 দিন বা 2 সপ্তাহের জন্য পরে হয়তো চোট সারিয়ে ফিরবেন। সেই ক্ষেত্রে হয়তো আমরা 21 তারিখ জামশেদপুর ম্যাচে সাউল ক্রেসপোকে পেলেও পেতে পারি। তবে বন্ধুরা খুব আশা রাখবেন না, এই মুহূর্তে সাউল ক্রেসপোকে আমরা হয়তো 14 দিন পরে 21 তারিখে যে ম্যাচটি হবে সেই ম্যাচে আমরা হয়তো দেখতে নাও পেতে পারি। আমাদের মাঝমাঠে এখন অন্য বিকল্প ভাবতে হবে, হয়তো জিকসনকে সাউল ক্রেসপোর রোলটা প্লে করতে হবে, যেই জিকসন আগের দিন আমাদের একটা অসাধারণ বুলেট শটে ম্যাচ জিতিয়ে ফিরিয়েছেন। দ্বিতীয় দুঃসংবাদ শুধু সাউল ক্রেসপোকে নিয়ে নয়, সেটা হচ্ছে আমাদের বক্স স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তকোস। তাকে কিন্তু আগের ম্যাচে 48 মিনিটের মাথায় তুলে নিতে হয়, সাবস্টিটিউট করতে হয়। আমরা অনেকেই বলেছি যে সাউল ক্রেসপো চোট পেয়েছেন এবং দিমিত্রিওস উঠে যাওয়ার পরে যখন ক্লেটন সিলভাকে নামানো হলো সেটাই একটা মাস্টার স্ট্রোক ছিল। কিন্তু সেই মাস্টার স্ট্রোকের পিছনে কিন্তু এই দুঃখের কাহিনীটা রয়েছে, সেটা হচ্ছে দিমিত্রিওস দিয়ামান্তাকোস হয়তো চোট পেয়ে গেছেন। দিয়ামান্তাকোসের চোট কোথায়? যখন তিনি মাঠ ছেড়ে বেরোচ্ছিলেন তখন একবার জার্সিটা তুলে তার অ্যাবডোমেনের দিকে দেখালেন। এটা কি আদৌ অ্যাবডোমিনাল স্ট্রেইন নাকি এই চোটটা কুচকির চোট, সেটা আমরা জানি না। আজকের খবরের কাগজে নানা রকমের খবর বেরিয়েছে, আপনারা হয়তো সকাল সকাল দেখতে পেয়েছেন, কিন্তু এখন আশঙ্কা করা হচ্ছে হয়তো উড়িষ্যা ম্যাচেও তাকে আমরা দেখতে পাবো না। আজকে এমআরআই স্ক্যান হবে, দুজনেরই সাউল ক্রেসপোর চোটের গুরুত্ব বোঝা যাবে, এবং অবশ্যই দিয়ামান্তাকোস কীরকম অবস্থায় আছেন এবং তিনি আগামী বৃহস্পতিবারের ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে নামতে পারবেন কিনা সেটাও কিন্তু সেখানে স্পষ্ট হয়ে যাবে। এবং তৃতীয়, আমাদের বক্স স্ট্রাইকারের অভাব। তো বক্স স্ট্রাইকারের অভাব মেটানোর জন্য আমাদের ব্যাকআপ একজন স্ট্রাইকার রয়েছেন, তিনি হচ্ছেন ডেভিড লালানসাঙ্গা। এই ডেভিড লালানসাঙ্গাকে সম্ভবত আবার ফিরে যেতে হবে তার পুরনো ক্লাব অর্থাৎ মোহামেডান স্পোর্টিংয়ে।
এখনও পর্যন্ত মোহামেডান স্পোর্টিংয়ের যা পারফরমেন্স গোটা আইএসএলে প্রথম দিকে তারা খুব সাড়া জাগিয়ে শুরু করেছিল, কিন্তু সাড়া জাগিয়ে শুরু করেও তাদের বিশেষ লাভ হয়নি। তারা ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়েছে, ম্যাচের পর ম্যাচ হেরে চলেছে, তাদের গোল করার লোকের অভাব। তো এখন কথা চলছে যে হয়তো তারা মানজুকিকে এখনও সরাতে পারবে না, মানজুকিকে সরাতে গেলে তাদের একটা বড়সড় টাকার খরপোশ দিতে হবে। তার জায়গায় তারা যদি ইস্টবেঙ্গলের থেকে আবার ডেভিডকে নিজেদের ঘরে নিয়ে নিতে পারে, কারণ ডেভিডের রেকর্ড আমরা জানি, সে একটা ইম্পেকেবল রেকর্ড ছিল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে গত কলকাতা লিগে এবং কিছুটাও আই লিগে, এবং আই লিগ তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে দিমান্তাকোস তিনি অসুস্থ, তার চোট লেগে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গায় ডেভিড অবশ্যই হয়তো স্টার্ট করবে। ডেভিড এবং বিষ্ণু এই মুহূর্তে কি ক্লাব ডেভিডকে ছাড়বে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান, এবং অবশ্যই কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। আমরা জানি না এরপরে সপ্তাহের 3টে ম্যাচ ভীষণ ক্রুশিয়াল, সেই ম্যাচগুলো আমাদেরকে জিততে হবে এবং এই জেতার জায়গায় দাঁড়িয়ে আমরা আবার লড়াই করব। জিতেছি পরপর 2টো, আবার জিততে হবে, কিন্তু এই জেতার মুখে এই যে বাধাগুলো বা বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে আমরা জিতবো। বাধা জয় করে জেতার নামই হচ্ছে ইস্টবেঙ্গল। তাই বন্ধুরা, সঙ্গে থাকুন ইস্টবেঙ্গল ফ্যানাটিক চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।